হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। পররাষ্ট্রমন্ত্রী ভারতের সফরে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে কোনো অপ্রকাশিত অগ্রগতি হয়েছে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। সরকারের পরবর্তী সংবাদ সম্মেলনের দিকে নতুন বাজেট ঘিরে জল্পনা। আগামী অর্থ বছরে বাজেট প্রণয়নের প্রাথমিক কাজ শুরু হয়েছে। জ্বালানি সংকট ও কৃচ্ছ সাধন নীতির প্রভাব বাজেটের সাধারণ মানুষের উপর কতটা পড়বে তা নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ। সীমান্ত হত্যা বন্ধে বিজিবির নতুন প্রটোকল। সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে আজ নতুন একটি সুরক্ষা প্রটোকল নিয়ে আলোচনা হয়েছে। সাধারণ নাগরিকদের জন্য এই চুক্তিতে কি কি সুবিধা থাকছে যা আগে কখনো ছিল না। পরিবেশ মন্ত্রণালয় আজ ঢাকার বাতাস পরিষ্কার রাখতে গাড়ির সংখ্যার উপর নিয়ন্ত্রণ আরোপের প্রস্তাব করেছে। সাধারণ মানুষের যাতায়াতের এর প্রভাব কেমন হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায় কৃচ্ছ সাধন নীতি গ্রহণ করেছে সরকার, যার আওতায় নতুন গাড়ি, বিমান বা কম্পিউটার সামগ্রী কেনা পুরোপুরি বন্ধ থাকবে। এই কঠোর পদক্ষেপে সরকারের কত টাকা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ও পাবলিক পরীক্ষার কাঠামো নিয়ে আজ শিক্ষা কারিকুলাম কমিটি বৈঠকে বসেছে। ছোটদের পড়াশোনার চাপ কমাতে নাকি বাড়াতে এই সিদ্ধান্ত। ভারতের সাথে পানি বন্টন চুক্তিতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা, দ্বিপাক্ষিক আলোচনায় সমাধান না হওয়ায় আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হওয়ার কথা ভাবছে বাংলাদেশ। পানি ন্যায্য হিস্যা পেতে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কি? প্রধান বিচারপতি বাসভবনে হামলার চার্জশিট, আসামির তালিকায় কারা? গত জুলাই সহিংসতার ঘটনায় দায়ের করা মামলা চার্জশিট চূড়ান্ত করেছে পুলিশ। এতে এমন কিছু রাজনৈতিক নেতার নাম আছে যা বড় ধরনের বিতর্কের জন্ম দিতে পারে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আজ ড্রোন ও অতিরিক্ত বাহিনী দিয়ে বড় ধরনের অভিযান চালানো হয়েছে। সেখানে নতুন কোনো সশস্ত্র গোষ্ঠীর অস্তিত্ব পাওয়া গেছে কিনা তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। দুর্নীতি দমন কমিশন আজ ৫ জন সাবেক প্রভাবশালী মন্ত্রী স্থাবর অস্থাবর সম্পদ বাজেয়াপ্তের আইনি নোটিশ জারি করেছে। এ তালিকায় পরবর্তী কার নাম তা নিয়ে চলছে ফিসফাস। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানানো হচ্ছে। ভারতের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ার বাইরে আর কি জবাব এসেছে তা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। তৃণমূলের রাজনীতিতে সংঘাত। এদিকে সংসদ কক্ষে মোবাইলে কথা না বলা ও ছবি না তোলার আহ্বান চিফ হুইপের। জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদ কক্ষে মোবাইল ফোনে কথা না বলা এবং ছবি না তোলার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম। আজ বুধবার সন্ধ্যায় অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার কায়সার কামাল মোবাইল ফোনে কথা বলার বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে চিফ হুইপ সংসদের সদস্যদের প্রতি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলাকালে এক পর্যায়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল জাতীয় সংসদের চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করে। তিনি বলেন, সংসদের সদস্যদের অনেকেই সংসদের ভেতরে মোবাইল ফোনে কথা বলছেন। আওয়াজটা এ পর্যন্ত আসছে, নিশ্চয়ই যারা বক্তব্য রাখছেন বা শুনছেন তাদের ডিস্টার্ব হচ্ছে। পরে চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে বলেন, এই কথাটা আপনি বলেছেন, মাননীয় সব সদস্য শুনেছেন, বিষয়টি এখানে নিষ্পত্তি হতে পারে। এ সময় চিফ হুইপ সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান যেন কেউ সংসদ কক্ষে মোবাইল ফোনে কথা না বলেন এবং ছবি না তোলেন। কাউকে মোবাইল ফোনে কথা বলতে হলে সংসদ কক্ষের বাইরে গিয়ে কথা বলার অনুরোধ করেন। কোন সংসদ সদস্য যখন স্পিকারের সঙ্গে কথা বলছেন এর মাঝখানে আসা যাওয়া না করারও আহ্বান। এদিকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার পরিকল্পনা সরকারের, বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনব এহসানুল হক মিলন। তিনি বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডে সভাপতি করার পরিকল্পনা করছে সরকার। রোববার রাজধানী আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আসন্ন এসএসসি ও সমমান্য পরীক্ষা উপলক্ষে ঢাকা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি কমিশন গঠন করা যেতে পারে। সেই কমিশনের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করে শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বে আনা হলে শিক্ষার মান আরও উন্নত হবে বলে তিনি মনে করেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আর বলেন, শিক্ষার্থীদের কি শেখানো হবে এটাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। এদিকে ঢাকা মহানগরের খাস জমি বরাদ্দের সুযোগ নেই বললেন সংসদে ভূমিমন্ত্রী। ঢাকা মহানগরে ভূমিহীনদের জন্য খাস জমি বরাদ্দের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বুধবার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। প্রশ্নটি করেন সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
মন্ত্রী জানান, ঢাকা মহানগরের সব খাস জমি অকৃষি শ্রেণীভুক্ত, ফলে আইনগতভাবে এসব জমি ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। তিনি ঢাকা 18 আসনের খাস জমির চিত্র তুলে ধরে বলেন, সেখানে মোট 929.910 একর খাস জমি রয়েছে। এর মধ্যে নদী, খাল ও সড়ক শ্রেণীর জমি সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত হচ্ছে। এছাড়া কিছু নাল, পুকুর ও বন জমি খাস খতিয়ানে থাকলেও সেগুলো নিষ্ক্রান্ত নয় বা বিভিন্ন জটিলতায় ফাঁকা পড়ে আছে। কিছু জমি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। মন্ত্রী আরও জানান, বেদখল হওয়া সরকারি জমি উদ্ধারে সরকারের পরিকল্পনা রয়েছে। উদ্ধার করা জমি সরকারের নির্দেশনা অনুযায়ী রাজস্ব আদায়ের কাজে ব্যবহার করা হবে। ঢাকার বাইরে ভূমিহীনদের পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ করে তিনি বলেন, আবেদন সাপেক্ষে যাচাই বাছাই করে যোগ্যদের মধ্যে খাস জমি বরাদ্দ দেওয়া হচ্ছে। উদ্ধার করা জমি কবে রাজস্বের আওতায় আসবে এ বিষয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুততম সময়ে এসব জমি কাজে লাগানো হবে। এদিকে বিএনপি সুবিধা নিলেও কোনো আন্দোলনের প্রতিশ্রুতি রক্ষা করেনি বললেন নাহিদ ইসলাম। বিএনপিকে সব আন্দোলনের সুবিধাভোগী উল্লেখ করে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তারা সব আন্দোলনের সুবিধা নিয়েছে, কিন্তু কোনো গণ আন্দোলনের প্রতিশ্রুতি কখনোই রক্ষা করেনি। আজ রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশের মুক্তিযোদ্ধা হল মিলনায়তনে এক মত বিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নাহিদ ইসলাম এই কথা বলেন। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে এই মত বিনিময় অনুষ্ঠানে আয়োজন করে 11 দলীয় জোট। অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, 1990 সালের গণ আন্দোলনের পর বিএনপি সরকার ক্ষমতায় ছিল, কিন্তু তারা গণ অভ্যুত্থানের পর হওয়া 3 দলের জোটের রূপরেখা অস্বীকার করেছিল। তারা এখন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার কথা বলছে, কিন্তু জুলাই সনদকে তারাই কুলুষিত করেছে। সংস্কারের পক্ষে বিএনপিকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ বলেন, গণ অভ্যুত্থানের 2 বছর পর সবাই এই ঐক্যের জায়গায় আছে। বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি সরকার। সরকার গঠনের পর থেকে দেশ পুরনো পথে পেছনের দিকে হাঁটছে। এদিকে কুষ্টিয়ার পীর হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি মামুনুল হকের। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ এনে একটি আস্তানায় হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা করে কিছু লোক। এই ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তিনি। বিবৃতি মামুনুল হক বলেন, কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া এবং সহিংসতার আশ্রয় নেওয়া গ্রহণযোগ্য নয়। একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা একটি গুরুতর অপরাধ এবং এটি রাষ্ট্রের আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। তিনি জোর দিয়ে বলেন, বিচারহীনতার সংস্কৃতি সমাজে বিশৃঙ্খলা, প্রতিশোধপরায়ণতা ও অনাস্থা তৈরি করে, যা একটি স্থিতিশীল রাষ্ট্র সমাজ ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। ঘটনাটি কেন্দ্র করে তৌহিদি জনতা ইত্যাদি শব্দ ব্যবহার করে দেশের বৃহৎ ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে সমষ্টিগত অপরাধ হিসাবে উপস্থাপনের একটি অপপ্রচার চলছে। একটি বিচ্ছিন্ন ঘটনার দায় গোটা ধর্মপ্রাণ জনগোষ্ঠীর ওপর চাপানো অন্যায়, অযৌক্তিক এবং বিভাজন সৃষ্টিকারী। তিনি এ ধরনের পক্ষপাতমূলক ও উস্কানিমূলক শব্দচয়ন পরিহার করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।